অভিযোগ তুলে এবার অল আউট আক্রমণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের জরুরি বৈঠক থেকে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, চক্রান্ত করে জোর করে হারানো হয়েছে তৃণমূল প্রার্থীদের। আর এই ভোট চুরির প্রমাণ হাতে নাতে ধরতে এবার করোনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখার দাবি তুলছে ঘাসফুল শিবির। এই কারচুপির বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেনশন করবেন না, এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকাবরের কামাইটা আবার উল্টো করে মোদিজি বলবেন এই গলতি থেকে দিয়া থা। এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশ ভারত সম্পর্ক, আর এই পরীক্ষার নাম পানি। এই পানি নিয়ে ভারতকে আর ছাড় দেবে না বাংলাদেশ। প্রতি ফোঁটা পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে শুরু থেকেই তৎপর তারেক রহমান সরকার। ঘনিয়ে আসছে সময়, আর মাত্র কয়েক মাস পরেই শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি। বাংলাদেশের বার্তা পরিষ্কার, গঙ্গা চুক্তির উপরে নির্ভর করছে দিল্লির সাথে বন্ধুত্বের ভবিষ্যৎ। দিল্লিকে তোয়াক্কা না করে পদ্মা ব্যারেজ নির্মাণের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ঢাকা বুঝিয়ে দিয়েছে মাথা নত করে থাকার দিন শেষ। এখন কি করবেন নরেন্দ্র মোদী? শুভেন্দু অধিকারীকে কি বুঝিয়ে বাংলাদেশের পাওনা মিটিয়ে দেবেন, নাকি বাংলাদেশকে ঠকিয়ে হাঁটবেন বৈরিতার পথে? সীমান্তে গুলি চলার 24 ঘন্টা পেরোয়নি, সোনারহাটে এখনো বারুদের গন্ধ নাকে আসছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এলো বড় খবর। সেই খবরেই উকি দিচ্ছে নতুন এক উত্তেজনা। দর্শক, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে সীমান্ত রক্ষী বাহিনীকে 100 একর জমি দিচ্ছে শুভেন্দু সরকার। নতুন করে বিএসএফ আউটপোস্ট আর 100 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উত্তেজনা। মুর্শিদাবাদ থেকে মালদা, নদিয়া থেকে কোচবিহার, এবার বদলে যেতে পারে পুরো সীমান্তের বাস্তবতা। দর্শক, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর এবার দৃশ্যপট বদলাতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ ইস্যুকে সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র বানানো বিজেপি সরকার ক্ষমতায় এসেই সীমান্ত নীতিতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ঘোষণা করেছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হেলাল, জয় হোক আপনাদের। আগামী 2 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রত্যাবর্তন করে খুনি জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া এবং জামাত শিবিরকে উৎখাত করে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আবারও উনি নিজ আসনে পাকাপোক্ত করে জনগণ নিজ আসনে বসবেন, এটাই আমাদের দৃঢ় প্রত্যয়। ধন্যবাদ। তারা এক পর্যায়ে লিখছে, 1971 সালের যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা চালানোর সময় ভারতীয় সেনারা অনেক ভেতর পর্যন্ত অগ্রসর হয়েছিল, মানে বর্তমান বাংলাদেশের ভূমি। কিন্তু তখন ভারত চাইলে বাংলাদেশের কিছু অংশ দখল করতে পারত, কিন্তু কখনো ভারত ওই পরিস্থিতির অপব্যবহার করেনি। অথচ ভারত বিরোধী দেশগুলো প্রায়ই এই সরু অঞ্চলকে লক্ষ্যবস্তু করার কথা বলে, এবং ওই ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে এই অঞ্চল দখলের আশা করেছে, যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা যায়। হঠাৎ করেই নানান বিষয় নিয়ে বিএনপি সরকার নাটকীয় কাণ্ড শুরু করে দিয়েছে। তবে এ ধরনের কাণ্ড জনগণ টলারেট করবে না বা করছে না। অলরেডি জনগণ বিএনপির নাটকীয়তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সরব হচ্ছে, এবং এর মধ্য দিয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024-এর আগস্টে ক্ষমতা নিতে বাংলাদেশে আসার আগেই প্যারিসে বসে ভারতের এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তখনই প্রথম হুমকি দিয়েছিলেন যে বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য, ডক্টর ইউনূসের ভাষায় 7 সিস্টার্সও কিছুতেই শান্তিতে থাকবে না বা ভালো থাকবে না। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস 2025-এর মার্চে চীন গিয়ে রীতিমতো বলে বসেছিলেন যে ভারতের ওই 7 সিস্টার্সের সমুদ্রে যাওয়ার একমাত্র পথ নাকি বাংলাদেশ দিয়ে, কাজেই ভারতের ওই 7 সিস্টার্স স্থলবেষ্টিত, ল্যান্ডলকড, এবং তাদের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। কাজেই তিনি চীনকে আহ্বান জানাচ্ছেন ওই অঞ্চলে যাতে চীন বিনিয়োগ করে একটা বাজার গড়ে তোলে। ভারতের ওই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যে আসলে তার মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় থাকে, এবং সে কারণেই হাসনাত আব্দুল্লাহ, যিনি কিনা বাংলাদেশের সংসদ সদস্য, এখন তরুণ নেতা, তিনি যে 2025-এর ডিসেম্বরেও বলে বসলেন সভা করে রীতিমতো যে প্রয়োজনে ভারতের 7 সিস্টার্সকে তারা বিচ্ছিন্ন করে ফেলবেন ভারতের মূল ভূখণ্ড থেকে। এর পেছনে যে একটা মিথ কাজ করে যে চিকেন নেক নামে, শিলি
শিলিগুড়ি করিডর নামে যে ছোট অপ্রশস্ত চিকন একটা পথ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে, সেটাই যে মানে এই দুর্বলতাটাকেই যে ভারত বিরোধী রাজনীতি যারা করেন প্রতিবেশী দেশগুলোতে, তারা সবচেয়ে বেশি একটা ভারতকে বেকায়দায় ফেলার জায়গা বলে বোঝেন, মনে করেন, সেটা 2024-এর আগস্টের পর থেকে বিশেষভাবে ভারত সরকার, ভারতের সশস্ত্র বাহিনী এবং ভারতের প্রতিরক্ষা কৌশলের নজরে এসেছে। এবং সে কারণেই 2025-এ এসে ভারত কিন্তু ওই চিকেন নেক সংলগ্ন এলাকায় তিনটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে বাংলাদেশ সীমান্তের সঙ্গে। আর এখন ভারতের কেন্দ্রীয় সরকার ওই চিকেন নেক এলাকার চারপাশের মহাসড়কগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জি যেমন বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতার বসাতে কেন্দ্রীয় সরকারকে ভূমি দিতে রাজি হন নাই বা বর্ডার গার্ডকে ভূমি দিতে রাজি হন নাই, ঠিক তেমনি তিনি ওই চিকেন নেককেও আরো সুরক্ষিত করার বা অবকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের হাতে দায়িত্ব দিতে রাজি হন নাই। বিজেপির বরাবরের অভিযোগ যে তৃণমূল সরকার সীমান্ত এলাকায় মানে এক রকমের তাদের রাজনীতি বজায় রাখতে যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ লালন করে এসেছে বছরের পর বছর ধরে, সেই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কিংবা বিজেপির ভাষায় জামায়াতের রাজনীতি ওই জায়গায় এক রকমের আশকারা দিয়ে রাখতে, পৃষ্ঠপোষকতা করতেই মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে সীমান্ত এলাকায় কিংবা চিকেন নেক এলাকায় কোনো প্রবেশাধিকার দিতে বা নিয়ন্ত্রণ দিতে রাজি হচ্ছিল না। বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে দায়িত্ব নেওয়ার 10 দিনের মধ্যে এখন এই চিকেন নেক এলাকার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। এই চিকেন নেক হচ্ছে মানে কেন একে মুরগির গলার সঙ্গে তুলনা করা হয়, এর আনুষ্ঠানিক নাম শিলিগুড়ি করিডর। এই 22 কিলোমিটারের মতো প্রশস্ত রাস্তাটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যকে জুড়ে রেখেছে। এমনকি আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এই 7 রাজ্য মানে যেটাকে 7 সিস্টার্স হিসেবে অভিহিত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা হাসনাত আব্দুল্লাহরা, সেই 7 রাজ্যের বাইরেও সিকিমে যাওয়ারও আসলে পথ এটাই। কাজেই মূলত 8টি রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগ স্থল, একমাত্র লাইফলাইন, মানে যেটাকে এই কারণে কৌশলগত লাইফলাইন হিসেবে অভিহিত করা হয় ভারতের মিডিয়ায়, সেই রাস্তাটি দিয়েই ওই 8টি রাজ্য সংযুক্ত থাকে। এবং ওই যে চিকেন নেক বা মুরগির গলার মতো অপ্রশস্ত বলেই হাসনাত আব্দুল্লাহরা এই গলাটি যে কোনো সময় কেটে বাংলাদেশের সঙ্গে নিয়ে আসবার স্বপ্ন দেখেন এবং এ ধরনের ঘোষণাও দেন। এ দফায় ভারতের কেন্দ্রীয় সরকার একদিকে যেমন এই পুরো অঞ্চলের সামরিক উপস্থিতি, সামরিক সরঞ্জামাদি, সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, যেটাকে ভারত তার পূর্বাঞ্চলীয় ফ্রন্টে শক্তি বৃদ্ধির অংশ হিসেবে বর্ণনা করছে, ঠিক তেমনি ভাবে এই চিকেন নেক রাস্তাটিতেও একদিকে ভারত সর্বাধুনিক মহাসড়ক তৈরি করতে চাইছে, এই মহাসড়ককে যথাসম্ভব প্রশস্ত করতে চাইছে, এমন ভাবে সুরক্ষিত রাখতে চাইছে যাতে কোনো শত্রু দেশই, সিকিমের সঙ্গে আবার চীনের সীমান্ত আছে, আর এদিকে ভারত এই চিকেন নেক অঞ্চলে কিন্তু নেপাল এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের। কাজেই ভারত চাইছে এমন ভাবে সুরক্ষিত করতে এই অঞ্চলটিকে যাতে কেউ ওই মুরগির গলাটা কেটে নিয়ে ভারতকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টার স্বপ্ন আর দেখতে না পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়ন, বাণিজ্য, সেসব দিক দিয়েও এই মহাসড়কগুলোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই যে শুভেন্দু অধিকারী ভারতের বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, তিনি যে 10 দিন যেতে না যেতেই প্রায় 120 একর জমি বর্ডার সিকিউরিটি ফোর্সেস মানে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কেন্দ্রীয় সরকারকে এখানে মহাসড়ক উন্নয়নের দায়িত্ব দিয়ে দিলেন জাতীয় মহাসড়কের অংশ হিসেবে ঘোষণা করে ওই পুরো অঞ্চলটাকে। তাতে এটা পরিষ্কার যে ভারতের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার চিকেন নেকের বিষয়ে সব রকম অস্বস্তি এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা শতভাগ দূর করতে একেবারে অতি আগ্রহের সঙ্গে অতি জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে আগ্রহী। শুধু যে মহাসড়কগুলোর উন্নয়নের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সরাসরি তত্ত্বাবধানে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতিকে ওই অঞ্চলে আরো শক্তিশালী করা হবে তাই নয়, মানে সামরিক সরঞ্জামাদি পরিবহনের জন্য যে কোনো সময় বিপুল পরিমাণ সেনা এবং সামরিক অস্ত্র শস্ত্র সহ সরঞ্জামাদি ডিপ্লয় করবার জন্য, মোতায়েন করবার জন্য ওই অঞ্চলে মহাসড়কগুলোকে সর্বাধুনিক এবং তার সক্ষমতা বাড়ানোকে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ মনে করছে। শুধু তাই নয়, ওই অঞ্চলের রেল যোগাযোগকেও কেন্দ্রীয় সরকার এতটাই উন্নত এবং সুরক্ষিত করতে চায় যে শিলিগুড়ি করিডোরে চিকেন নেক এলাকায় ভারত এখন ভূগর্ভস্থ রেল লাইন তৈরির কথা ভাবছে, মানে আন্ডারগ্রাউন্ড রেল লাইন তৈরি করবে, যার ফলে ভারত সরকার বলছে যে শিলিগুড়ি দিয়ে একটা ভূগর্ভস্থ রেল করিডোর নির্মাণের কাজ চলছে। কেন্দ্রীয় সরকারের সরাসরি তত্ত্বাবধানে এই কাজটি হলে যে কোনো জরুরি পরিস্থিতিতেও আসলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সামরিক এবং বেসামরিক সকল প্রকার যোগাযোগ অব্যাহত রাখতে পারবে ভারতের মূল ভূখণ্ড। কাজেই ভারত যে ওই চিকেন নেক এলাকাটাকে ঘিরে একটা
সর্বোচ্চ প্রস্তুতির কাজ শুরু করেছে এবং সেটা কতটা জরুরি ভিত্তিতে করতে চাইছে যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হতে না হতে এর কাজ শুরুর প্রক্রিয়া শুরু করলেন নতুন মুখ্যমন্ত্রী, তাতে এই বিষয়টা পরিষ্কার। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে শুভেন্দু অধিকারী এই পদক্ষেপ নেওয়ার পর, যে কেন্দ্রীয় সরকারের হাতে চিকেন নেকের দায়িত্ব তুলে দেওয়ার পর আবারও ভারতের সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে এই বিষয়টি নিয়ে লেখালেখি হচ্ছে যে চিকেন নেক কেন ভারতের জন্য একটা চোক পয়েন্ট, মানে যেখানে আসলে দম আটকে মৃত্যু ঘটতে পারে, যেই জায়গাটা সবচেয়ে দুর্বলতম অংশ, সেই বিষয়টি কেন এই চিকেন নেক এলাকা বা শিলিগুড়ি এলাকা, শিলিগুড়ি করিডোর এলাকা, সেটা নিয়ে ভারতের সংবাদ মাধ্যমে নানা রকম বিশ্লেষণ ছাপা হচ্ছে। ইন্ডিয়া টিভি যে এক্সপ্লেইনারটা দিয়েছে সেখানে তারা বলছে যে কেন শিলিগুড়ি করিডোরের এই 120 একর জমি হস্তান্তরের বিষয়টি সরাসরি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং ভারতের সার্বিক নিরাপত্তা এবং বাণিজ্য পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ। এবং সেটা লিখতে গিয়ে তারা এক পর্যায়ে লিখছে 1971 সালের যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা চালানোর সময় ভারতীয় সেনারা অনেক ভেতর পর্যন্ত অগ্রসর হয়েছিল, মানে বর্তমান বাংলাদেশের ভূমি, কিন্তু তখন ভারত চাইলে বাংলাদেশের কিছু অংশ দখল করতে পারত, কিন্তু কখনো ভারত ওই পরিস্থিতির অপব্যবহার করেনি। অথচ ভারত বিরোধী দেশগুলো প্রায়ই এই সরু অঞ্চলকে লক্ষ্যবস্তু করার কথা বলে এবং ওই ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে এই অঞ্চল দখলের আশা করেছে যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা যায়। ইন্ডিয়া টিভির মতো এই মনোভাব, মানে বাংলাদেশের এই যে উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলবো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এসব মন্তব্য যে মানে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির বিকাশ যে এই চিকেন নেক এলাকাকে সর্বাধুনিক এবং সামরিকভাবে সর্বোচ্চ প্রস্তুতির জায়গায় নিয়ে যেতে বিজেপি সরকারকে উদ্বুদ্ধ করেছে, সেটা ভারতের সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে পরিষ্কার। শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গার বক্তব্যে সে কথাই তুলে ধরছেন। এমনকি সম্প্রতি কলকাতার ভবানীপুরে গিয়ে বলে এসেছেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর নাকি বাংলাদেশে জামাতিদের চিরবিরানি বেড়ে গেছে। হঠাৎ করেই নানান বিষয় নিয়ে বিএনপি সরকার নাটকীয় কাণ্ড শুরু করে দিয়েছে। তবে এই ধরনের কাণ্ড জনগণ টলারেট করবে না বা করছে না। অলরেডি জনগণ বিএনপির নাটকীয়তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সরব হচ্ছে এবং এর মধ্য দিয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ইজ মাস্ট ফর মিস্টার তারেক রহমান। তারেক রহমান মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ছাড়া অচল। অনেকে বলেন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কিন্তু সালাউদ্দিন আহমেদ ইজ নট ফিট ফর হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি ফিট না। হ্যাঁ, তাকে আইনমন্ত্রী করা হোক, দ্যাটস ভেরি গুড। আইনমন্ত্রীকে রাস্তাঘাটে অতটা দৌড়াতে হয় না, অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য তাকে জবাবদিহি করতে হয় না। আইনমন্ত্রীর কাজ বেশিরভাগই অন দি টেবিল, ইনডোর। এই কাজগুলো স্বরাষ্ট্রমন্ত্রী ভালো করেন, কিন্তু তার জন্য যে বিশাল দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী কমপ্লিটলি ব্যর্থ। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হবেন তারেক রহমান, কারণ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সামান্যতম উন্নতি সালাউদ্দিন আহমেদ করতে পারছেন না। পুলিশের থেকে শুরু করে আরো নানান দিক যেগুলো আছে, কোনো বিষয়ে সামান্য উন্নতি মিস্টার তারেক রহমান করতে পারছেন না, যার ফলে তারেক রহমানের পদত্যাগ কিংবা তার চলে যাওয়াটা অনিবার্য হয়ে উঠতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। অন দি আদার হ্যান্ড, আইনমন্ত্রী তিনি নিজে আইনমন্ত্রী হিসেবে আবার পারফেক্ট নন। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ের যে ধারাবাহিক ব্যর্থতা, কোনো একটা মন্ত্রণালয়ের সামান্যতম সফলতা নেই। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী বাজেটের কয়েক মাস পর পর্যন্ত তার মেয়াদ নির্ভর করবে। বাজেটে যদি সরকার অস্থির পরিস্থিতিতে পড়ে, তারপরে অর্থমন্ত্রীকে মানুষ গালাগালি শুরু করবে। তো তারেক রহমান এরকম কিছু প্ল্যান আছে। আবার দেখেন, এই খলিলুর রহমানকে নিয়ে এমন বেকায়দা করেছেন যে এখানে বিএনপি সরকারকে মার্কিন বলয় থেকে বের হতে বাধ্য হচ্ছে। তারা মার্কিন বলয় থাকতে পারছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পয়সাবাদী দিতে পারছে না। এখন কি করবে? অন দি আদার হ্যান্ড, এমন একজন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, তার কাজই হচ্ছে মার্কিন দালালি করা। তিনি নিয়োগ পেয়েছেন মার্কিন দালালি কোটায়। তাহলে সরকারের ফরেন পলিসি, মার্কিন প্রো চীন, প্রো চায়না ফরেন পলিসি, এই খলিলুর রহমানকে দিয়ে অপারেট করা তারেক রহমানের পক্ষে সম্ভব নয়। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, এই জায়গায় সরকার একটা বেকায়দা পরিস্থিতি পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বেশ কয়েকজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে বা পদত্যাগ করতে হতে পারে। দর্শক, জনগণ সরব হচ্ছে এবং পদত্যাগ দাবি করছে, রাজনৈতিক দলগুলো সরব হচ্ছে, পদত্যাগ দাবি করছে, সেটা নিয়ে মূলত আলোচনা। সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। হ্যাঁ, এই স্বরাষ্ট্রমন্ত্রী একটা কঠিন ধরা খেয়েছেন। তিনি প্রণয় ভার্মার সাথে সাক্ষাতে পায়ের উপর পা তুলে প্রণয় ভার্মাকে ডমিনেটিং স্টাইলে বলেছিলেন। অনেকটা স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছিল তিনি মাস্টার, তিনি বস, বিগ বস। একটা ডমিনেটিং মুডে বলেছিলেন যে আর যেন সীমান্ত হত্যা না হয়, সীমান্ত হত্যা যেন বন্ধ হয়ে যায়, আমরা সীমান্ত হত্যা দেখতে চাই না। এর মানে বড় ভাই ছোট ভাইকে নির্দেশ দিয়েছেন, এরকম একটা ভাব। কিন্তু দর্শক, আমরা যেটা দেখছি যে সীমান্ত হত্যা শুধু হচ্ছেই না, বরং বিএনপি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমান্ত হত্যা হচ্ছে এবং তারা এটাকে উদযাপন করছে। এর মানে পাল্টা ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন সীমান্ত হত্যার জন্য কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও দায়ী, এটাও কিন্তু বুঝতে হবে। আমরা সবসময় একপাক্ষিক কথা বলি, যদিও সীমান্ত হত্যাকে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। যেমন কখন ভারত বিএসএফ বাংলাদেশি নাগরিককে হত্যা করার সুযোগ পায়, যখন বাংলাদেশের নাগরিকরা নিয়ম লঙ্ঘন করে সীমান্ত ক্রস করার চেষ্টা করে বা বিপদ সীমা অতিক্রম করে তখন। এখন বিপদ সীমা অতিক্রম করে, এটা তো একটা বাংলাদেশের আইনের ব্রিজ।
তো বাংলাদেশের আইনের যে লঙ্ঘন, তো এর দায়টা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, যে এখানে সীমান্তের চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসা, মাদক কারবারি, এগুলো বন্ধ করতে পারছে না। এগুলোকে কেন্দ্র করে সীমান্ত হত্যার ঘটনা ঘটে বেসিক্যালি। একদম নিরীহ মানুষ, যার কোনো দোষ নাই, তাকে বিএসএফ যে হত্যা করে, বিষয়টা কিন্তু এরকম না। তবে এটাও মনে রাখতে হবে যে চোরা কারবারি হোক, গরু চোর কিংবা মাদক চোর হোক, তাকে হত্যা করা এটা বেআইনি, তাকে গ্রেপ্তার করতে পারে। তো যাদেরকে বিএসএফ হত্যা করে তারা মূলত গ্রেপ্তারযোগ্য, তারা যে একদম দুধের দোয়া তা না, গ্রেপ্তারযোগ্য, হত্যাযোগ্য নয়। আর সর্বোচ্চ যদি বল প্রয়োগ করতে হয় তাহলে হাঁটুর নিচে গুলি করতে পারে, নন লেথাল ওয়েপন ব্যবহার করতে পারে, কিন্তু না, তারা একদম সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে বুকে বা এমন জায়গায় টার্গেট কিলিং, এমন জায়গায় গুলি করে যাতে সে মারা যায়। তো এগুলো কোনো কিছুই স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পারছে না। আর দেশে একের পর এক শিশু হত্যা, নারী হত্যা, 4 মার্ডার, 5 মার্ডার, একই পরিবারের 4 জন হত্যা, এরকম ঘটনা ঘটতেই থাকে, কিন্তু তাদেরকে সালাদিন আমাদের পুলিশ ধরতে পারছে না। এবং চাঁদাবাজি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির একটা প্রমাণ। চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, বিএনপির অন্তর্গন্ধ বন্ধ করতে পারছে না, কিছুই তো করতে পারছে না। তো সরকার এক প্রকার অনেকটা নিশ্চুপ আছে। তো এভাবে চলতে পারে না। নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলছেন, সরকার নিশ্চুপ থাকছে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তবে আমাদের দায়িত্ব দিক, আমরা সরকারের ইনশাল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করবো। তো এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের এই সমালোচনাগুলো, এটা সহ্য করার ক্ষমতা তারেক রহমান সরকারের নাই। ইটস ভেরি গ্রেট ক্রিটিক। যখন আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন, এই ধরনের কথা বলে, তখন সরকারের নৈতিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়, নৈতিক বল থাকে না, চ্যালেঞ্জের মুখে পড়ে যে না, এটা আমাদেরকে করে দেখাতে হবে। কারণ বিরোধী দল তো বলছে যে আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন, আর এখানে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হচ্ছে। এটা বিএনপির জন্য যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি। তার এন্ড অফ দ্য ডে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের কাছে কিছু তথ্য আছে যে কয়েকজন মন্ত্রীকে তারেক রহমান পদত্যাগ করাতে পারেন বা সরিয়ে দিতে পারেন বা সফল করতে পারেন, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে, এরকম কিছু ঘটনা করতে পারে। তো দর্শক, শুধু এটা না, আরো নানান বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ খুলছেন। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে রেড কার্ড দেখানো হবে। তো গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে। আমি আগে বলেছি গণভোটের রায় এটা মাস্ট, এটা বিএনপি সরকারকে বাস্তবায়ন করতে হবে। বাট গণভোটের রায় বাস্তবায়ন করতে হলেও কিছু কয়েকজন মন্ত্রীকে সরাতে হবে। কারণ সোফার আইনমন্ত্রী যেসব ব্যাখ্যা দিয়েছেন, ওইসব ব্যাখ্যার পর এই আইনমন্ত্রী হাত ধরে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, গণভোটের রায় বাস্তবায়ন করা হয়, কারণ এই আইনমন্ত্রী গণভোটের বিরুদ্ধে বলেছেন, গণভোট, জুলাই সনদ, এগুলোকে প্রতারণা বলেছেন। এই জন্য নতুন আইনমন্ত্রীকে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করাতে হবে, নইলে এক এক সময় এক এক কথা বা ওয়েট থাকে না, বা এই আইনমন্ত্রী যে লাইন ক্রস করেছেন তার পক্ষে ইটস ভেরি টাফ। এরপরে দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আইনি ব্যাখ্যা যেভাবে দিয়ে আসছেন, তাকে হয় আইন মন্ত্রণালয়ে আনতে হবে, অথবা এখানে একদম থার্ড কাউকে আনতে হবে। তো সব মিলিয়ে পরিস্থিতি যা দেখছি, বা রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, বেশ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে, বা বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হতে পারে, এবং সেটা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।